আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইনফেস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও 210 জনের মৃত্যু, কোভিড রোগীতে ঠাসা রাজধানী হাসপাতালগুলো। বিধিনিষেধ শিথিলে সংক্রমণ ও প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ফাইজারের টিকার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ। সিনোফার্মের টিকা পাওয়া যাবে আগের চেয়ে কম দামে, জানালেন অর্থমন্ত্রী। মধ্যরাতে শেষ হচ্ছে বিধিনিষেধ, প্রস্তুতি চলছে বাস কাউন্টার ও শপিং মলে। শিথিলের আগেই পুরনো রূপে রাজধানী, কমেছে পুলিশি চেকপোস্ট। পশুর হাটে পাইকার আর ক্রেতাদের টার্গেট করে ভুয়া ডিবি সেজে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র, 4 জনকে গ্রেফতার। কোরবানির পর 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার মৃত্যু এখনও 200-র ওপরে। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 210 জন, যা গত দিনের চেয়ে 7 জন বেশি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি আরও 2 থেকে 3 সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় দেশে এ পর্যন্ত 17,052 জনের মৃত্যু হয়েছে। একদিনে ঢাকা বিভাগে মারা গেছেন 69 জন, খুলনা বিভাগে 46 জন আর চট্টগ্রামে 39 জন। একদিনে 42,490টি নমুনা পরীক্ষায় 12,383 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত 10,69,538 জন। একদিনে সুস্থ হয়েছেন 8,245 জন। মোট সুস্থ 8,97,412 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.14, সুস্থতার হার 84.70। লকডাউন শিথিলে ঈদের পর সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এভাবে চলতে পারে এবং মৃত্যু কিন্তু 3 সপ্তাহ পর্যন্ত এভাবে চলতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য আমাদের হাসপাতালগুলোকে প্রিজার্ভ রাখা, যদি কোনো রোগী ঢুকাতে আমরা না পারি এবং সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি চলতেই থাকে, তাহলে আমরা সবাই কিন্তু বিপদে পড়ে যাব। আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। সেজন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে যদি এসব গণপরিবহন অথবা বাজার হাট, আমাদের পশুর হাট এবং শপিং মলগুলো খোলা রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো হবে বলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কঠোরভাবে বারবার বলার চেষ্টা করছে। যেখানে রাজধানীতে ফাইজারের টিকার দাবিতে বিক্ষোভ করেছেন সৌদি ও কুয়েতগামী প্রবাসীরা। সোহরাওয়ার্দী হাসপাতালে দিনভর বিক্ষোভ করেন তারা। পরে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়া হয় প্রবাসীদের। তাদের অভিযোগ, ফাইজারের টিকার মেসেজ পেয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ফাইজারের টিকা নেয়ার জন্য বুধবার ভোর থেকে শত শত প্রবাসী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাসপাতালে টিকা কেন্দ্রে এসে ভিড় করেন। টিকা দিতে ধীরগতি, অসাধু উপায়ে টিকার ব্যবস্থা সহ নানা অভিযোগ এনে কিছুক্ষণ পর পর বিক্ষোভ করেন তারা। এই ভাই, মিডিয়া আসার পরে আমরা টিকা শুরু হয়েছে দেখলাম, আপনারা মনে আরো আগে আসলে আমরা আরো আগে পাইতাম। আনসারের লোক আছে, আরো কিছু দালাল আছে এখানে, যারা ঘুরে ঘুরে এগুলো কন্ট্যাক্ট করে 500 টাকা করে নিয়ে আপনার নিচের গেট দিয়ে ঢোকাচ্ছে। কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে যখন প্রবাসীরা উত্তেজিত, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেন ফাইজারের টিকা শেষ, দিতে হবে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ভ্যাকসিন। যারা শুধু মডার্নার টিকা নিতে ইচ্ছুক তারাই থাকবেন, কারণ আমাদের ফাইজারের টিকা নাই। মডার্ন টিকা না নিতে পারেন তাইলে আমাদের কেন্দ্র থেকে আর কোনো টিকা দেওয়া যাবে না। এমন ঘোষণার পর প্রবাসীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ করেন ফাইজারের টিকা ছাড়া তারা সৌদি আরব যেতে পারবেন না। আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতেছে, আমাদের ফাইজার টিকা দেওয়ার জন্য মেসেজ দেওয়া হয়েছে, আমাদের তো ইয়ার টিকা দেওয়ার মেসেজ দেওয়া হয় নাই। মেসেজ আসছে, অনেকের মেসেজ না ছাড়া কি আসছে, মেসেজ ছাড়া কি আসছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা 2:30টায় প্রবাসীদের মডার্নার ভ্যাকসিন দেওয়া শুরু হয়। টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। আশা করছিলাম যে ফাইজার টিকাটা কুয়েতে অনুমোদন ছিল, কিন্তু এখন আবার শুনতেছি যে মডার্ন অনুমোদন আছে। প্রবাসীরা ফাইজারের পাশাপাশি মডার্নার ভ্যাকসিন নিয়ে সৌদি আরব ও কুয়েত যেতে পারবেন বলেও জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম। আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে যে মডার্নার টিকা বর্তমানে পর্যাপ্ত আছে। যারা টিকা গ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন তারা 7টি কেন্দ্রের বাইরেও 12টি সিটি কর্পোরেশনের 40টির বেশি কেন্দ্র থেকে মডার্না টিকা গ্রহণ করতে পারবেন। এদিকে প্রবাসীদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি রাজধানীর 41টি টিকা কেন্দ্রে অব্যাহত রয়েছে গণটিকা কার্যক্রম। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
আগের যুক্তির থেকে কম দামে চীন থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনবে সরকার। সিনোফার্ম ইন্টারন্যাশনাল এই টিকা সরবরাহ করবে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল জানান, একই দাম ও চুক্তির আওতায় প্রয়োজন হলে ভবিষ্যতে আরও টিকা কেনা হবে। তবে তথ্য গোপনীয়তার চুক্তি থাকায় ঠিক কত দরে এই টিকা কেনা হচ্ছে তা জানাননি অর্থমন্ত্রী। ভ্যাকসিন কেনার উপরে একটি প্রকল্প, আমরা সাইনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো 15 মিলিয়ন। আর আগে সাথে প্রাইস কম, আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথেও আমরা কমে পাচ্ছি এবং এটা যদি আমরা যদি ইয়ে করেন তাহলে ইন দ্যাট কেস আমরা আগে একবার পিছনে পড়ে গেছিলাম, আবার পিছনে পড়ার সম্ভাবনা আছে। এই পার্সেজ গুলো সিলেক্টিভ পার্সেজ এবং এগুলো সম্বন্ধে ফর টেকনিক্যাল রিজনস আমরা আপনাদেরকে ডিটেইলড আর বলতে পারি না এবং বলার সম্ভব হচ্ছে না। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে দূরের জেলার রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। এতে অধিকাংশ করোনা হাসপাতালই ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। আবার বিভিন্ন হাসপাতাল ঘুরে স্বজনদের ভর্তি করাতে পারছেন না অনেকেই। একটি করোনা হাসপাতাল প্রতি মুহূর্তে জন্ম দিচ্ছে কত না গল্প কাহিনী। কেউ কাঁদছেন, কেউ বা একটু আশার আলো নিয়ে হাসপাতাল ছাড়ছেন। করোনা সংক্রমণের ভয়াবহতা এমন অনিশ্চিত করে তুলছে প্রতিদিনের জীবনযাপন। উত্তরা থেকে মাকে নিয়ে প্রথমে সিএমএইচে গিয়েছিলেন এই তরুণী। করোনা শনাক্ত হয় সেখানেই। চিকিৎসা খরচের অনিশ্চয়তায় ভর্তি করাননি সেই হাসপাতালে, আসেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। কিন্তু বিধিবাম, সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও মাকে ভর্তি করাতে পারেননি। মা বলে কথা, হাল না ছেড়ে ছুটলেন আরেক হাসপাতালে। পরিস্থিতি দেখতে অনুসরণ করে বাংলাভিশন টিম। ভাড়া করা সেই লাল গাড়িটির দেখা মিলল কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। মাকে গাড়িতে বসিয়ে ভর্তির চেষ্টায় ব্যস্ত মেয়েরা। আবার মা একটু বেশি অসুস্থ হলেই দৌড়ে এসে সেবা করছেন তারা। এই হাসপাতালের সামনেই একই সময়ে আবার ভিন্ন চিত্রও আছে। আইসিইউতে করোনার সাথে যুদ্ধ করে এখন সুস্থ হয়ে বাসায় ফিরছেন এই দম্পতি। শারীরিক অবস্থা অনেক উন্নত, লেভেলে ভালো, আজকে ডাক্তার ডিসচার্জ করে দিয়েছে। তখনও সেই মায়ের ভর্তির কোনো সুরাহা হয়নি। এভাবেই প্রায় 2 ঘন্টা। শেষ পর্যন্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে মাকে ভর্তি করাতে পারলেন অসহায় 2 মেয়ে। আবারও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের চিত্র। মাদারীপুর থেকে বাবাকে নিয়ে এই হাসপাতালে এক সন্তান। মাথার উপরের ছাতা যে এই বাবাই, তাই সুস্থ করে তুলতে সব চেষ্টাই করছেন তিনি। অক্সিজেন যখন আমরা কমাই না বন্ধ করি তখন 60-65-70 চলে, এইটাই একটা অস্থিরতা। এখন এটা যদি ফুললি কিউর করা যায়, ফুসফুসে কোনো ইনফেকশন আছে কিনা বা আদার্স কোনো কিছু আছে কিনা, এগুলো একটু ইমপ্রুভমেন্টের জন্য ঢাকায় আনা। যশোর হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ ভাইকে নিয়ে এসেছেন আরেক যুবক। ভাইয়ের কষ্ট মেনে নেওয়া যে তার জন্য বড়ই কঠিন। পরে সেখান থেকে 4 দিন ধরে রাখছি চিকিৎসারত অবস্থায়, কোনো উন্নতি না পেয়ে আমরা এখানে আসছি। আবার এই নারীর স্বজনের মৃতদেহ পড়েছিল হাসপাতালের ভিতরে, সাথে কেউ নেই। এখন কি করবেন এই অজানা প্রশ্নে ফোন করছিলেন কতজনের কাছে। এভাবেই করোনা হাসপাতালের দিন যায়, রাত আসে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। মধ্যরাত থেকে লকডাউনে বিধিনিষেধ শিথিল হচ্ছে। প্রস্তুতি চলছে পরিবহন খাতে। গাড়ি ধোয়া মোছা, ইঞ্জিনের সমস্যা সরানো সহ মেরামত সংক্রান্ত কাজ চলছে বাস স্ট্যান্ড ও ওয়ার্কশপগুলোতে। রাজধানীর মার্কেটগুলো প্রস্তুত ঈদের বেচা কেনার জন্য। টানা 14 দিনের লকডাউনের বৃত্ত থেকে আগামী 8 দিন গাড়ি রাস্তায় চলাচলের সুযোগ মিলেছে। তাই বুধবার বাসস্ট্যান্ডগুলোতে পরিবহন সংশ্লিষ্টদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলে এমনিতে ছোটখাটো সমস্যা দেখা দেয়। এ কারণেই গাড়ি রাস্তায় নামানোর উপযোগী করা হচ্ছে। গাড়ির যে এতদিন বসা ছিল, এখন গাড়ির সমস্ত কাজ কাম যা কিছু আছে এগুলো সব গুছায় গাছায় রাখতেছি। এখন আগামীকালকে থেকে গাড়ি চালবো, ভালোভাবে কাজ করে কমপ্লিট করে চলতে পারি।
সেভাবে জন্য আমরা গাড়ির প্রস্তুতি করতেছি। গ্লাস টাস ঠিক করে লুকিং গ্লাস এগুলো তো কমপ্লিট করতে হবে। কি কষ্ট, গাড়ি গ্লাস চাপানো লাগতেছে, ব্যাটারি ম্যাটারি সব নষ্ট। গত ঈদে দূরপাল্লার বাস বন্ধ রাখা হলেও এবার খোলা রাখার অনুমতি মিলেছে। স্বাস্থ্যবিধি মেনেই বাস চালানোর আশ্বাস দিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। 2 সিটে একজন করে যাত্রী বহন করব এবং গাড়ির ভিতরে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, মাস্ক থাকতেছে, ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার এরা মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। কাউন্টার আছে, কাউন্টার আমাদের হ্যান্ড স্যানিটারি থাকে, হাতের মাস্ক থাকে এবং প্রত্যেকটা যাত্রীকে যারা আছে সবাইকে আমরা যাত্রীকে মাস্ক দেওয়ার চেষ্টা করবো, মাস্ক দিচ্ছি। এদিকে দোকান মালিক সমিতির সভাপতি বলছেন, এবার ঈদের আগে যেটুকু বিক্রি হবে তাই কাজে লাগবে সংশ্লিষ্টদের। সুযোগ পেয়েছে, আমরা এখন আসলে ব্যবসার কথা চিন্তা করছি না, আমরা শুধু সার্ভাইভ করার কথা চিন্তা করছি। আমরা যদি কিছুটা আমরা সেল করতে পারি, যারা খুব বেশি প্রয়োজন তারা হয়তো মার্কেটে আসবেন, তাদের মাধ্যমে যদি কিছুটা সেল করতে পারি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা আমাদের কর্মচারীদের মতো কিছুটা হলেও যাতে আমরা বেতন দিতে পারি, নিজেরা যাতে আরও 1 মাস চলার ব্যবস্থা করতে পারি। দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন লঞ্চ, তাই যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হচ্ছে সদরঘাটও। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কঠোর বিধিনিষেধ এখনও শিথিল না হলেও রাস্তায় যানবাহন বেড়ে গেছে কয়েক গুণ, আর কমেছে পুলিশি চেকপোস্ট। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের শেষ দিনে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী শহর। ভিআইপি সড়কে গাড়ির দীর্ঘ সারি ছিল দিনভর, কোথাও কোথাও যানজটেও পড়তে হয়েছে স্বাভাবিক কর্মদিবসের মতো। রাস্তা জুড়ে ব্যক্তিগত গাড়ি বেশি, এর বাইরে রয়েছে রিকশার দৌরাত্ম্য। বেশিরভাগ রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট নেই। এই সুযোগে চলাচল অবাধ হয়েছে মানুষ আর যানবাহনের। পুলিশ বলছে, বাইরে আসা অনেক যাত্রী ভাবছেন লকডাউন প্রত্যাহার হয়ে গেছে। বেশিরভাগ মানুষ জানিয়েছেন প্রয়োজনেই তারা বাইরে এসেছেন, অহেতুক কেউ বের হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পশুর হাটের পাইকার ও ক্রেতাদের টার্গেট করে ভুয়া ডিবি সেজে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। অথচ ডিবি পুলিশ কখনো চেকপোস্ট বসায় না। কেউ এমন পরিস্থিতিতে পড়লে ডিবি পুলিশের পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন একটি প্রতারক চক্রে 4 জনকে বসিলা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দেখতে অবিকল গোয়েন্দা পুলিশের ডিবি লেখা জ্যাকেট, ওয়াকিটকি, পুলিশ লেখা হ্যান্ডকাফ আর খেলনা পিস্তল নিয়ে টার্গেট করা লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত এই প্রতারক চক্র। যারা ব্যাংকে মোটা অঙ্কের টাকা লেনদেন করেন কিংবা পশুর হাটে টাকা লেনদেন করেন তারাই এই চক্রের টার্গেট। এদিকে রাজধানী মোহাম্মদপুর থেকে জাল টাকা ও ইয়াবা সহ হাসপাতালের দালাল চক্রের মামুন সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 3.5 লাখ টাকা ও 550 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় বেশ কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। তথ্য বিবরণীতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে পাশাপাশি স্বাস্থ্যবিধি ও নির্দেশনা অনুযায়ী কোরবানির পশুর হাট বসাতে হবে। হাটে ক্রেতা বিক্রেতাদের একমুখী চলাচল এবং প্রবেশ ও বের হওয়ার পথে আলাদা হতে হবে। হাতে পর্যাপ্ত সময় রেখে পশু কেনা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করা, পশুর হাটে জাল টাকা শনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে বলা হয়েছে। হাটে আসা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি হাত ধোয়ার জন্য পর্যাপ্ত বেসিন, পানি ও জীবাণুনাশক সাবান রাখতে নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পশু কোরবানির পর 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রণোদনায় স্বজনপ্রীতি না করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে কঠোর সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। নিজেদের উদাসীনতার উৎসবের যাত্রা যেন জীবনের শেষ যাত্রায় রূপ না নেয়, সে ব্যাপারে জনগণকে সতর্ক থাকারও পরামর্শ তার। সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভুক্ত হয় সেই দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এর আগে কিছু ঘটনা নজরে এসেছিল, যা পরে সংশোধন করা হয়েছিল। তাই তালিকা প্রণয়নে যেন স্বজনপ্রীতি না হয়, প্রণোদনার অর্থ যেন বেহাত না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সরকার ও আওয়ামী লীগের 1 বছরের বেশি সময়ের কল্যাণমুখী তৎপরতায় এবার করোনা দুর্যোগে ত্রাণের চাহিদা অনেকটাই কমে এসেছে। এরপরও যেখানে প্রয়োজন সেখানেই দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ, বলেছেন দলটির নেতারা। বিরোধী পক্ষ সব ইস্যুতেই রাজনীতি খোঁজে, সমালোচনা করে বলে মন্তব্য তাদের। ত্রাণ নিয়ে অনিয়মে জড়ালে শুধু প্রশাসনিক নয়, কঠোর সাংগঠনিক ব্যবস্থারও হুঁশিয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা। মৃত্যু ও সংক্রমণে লাগাম টেনে ধরতে চলছে বিধিনিষেধ, যে কারণে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। হতদরিদ্র এসব মানুষের জীবন রক্ষায় সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে নগদ টাকা সহ নানা প্রণোদনা প্যাকেজ। তবে সমালোচনা আছে, দুর্গত মানুষের পাশে দল হিসেবে আওয়ামী লীগের উপস্থিতি এবার চোখে পড়ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, এরই মধ্যে 2 কোটির বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুধু দলীয়ভাবে নগদ টাকা দেওয়া হয়েছে 15 কোটি, পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নোজল ক্যানুলা সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা পর্যায় পর্যন্ত। আসলে যেখানে প্রয়োজন সেখানে দেওয়া হচ্ছে, এটা দৃশ্যমান আর অদৃশ্যমানের বিষয় না। ইতিপূর্বে যে পর্যাপ্ত পরিমাণ ডিমান্ড ছিল, চাহিদা ছিল, সেই চাহিদাটা তো এখন নাই। যারা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করছে তারা অপরাজনীতি করছে, শুধু রাজনীতির বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মতে, এসবই জনসমর্থনহীন রাজনৈতিক প্রতিপক্ষের মিথ্যাচার। উল্টো প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ ছাড়া কারা আছে মানুষের পাশে? করোনা মহামারীর শুরুতেই যে ধরনের সমন্বয়হীনতা ছিল ত্রাণ বিতরণের এবং যে ধরনের চাহিদা ছিল, আজকে তো সে ধরনের সংকট তো নাই। 333 কিংবা 333 নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পাচ্ছেন, প্রতি মাসে বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছেন। সরকার এই ধরনের কল্যাণমুখী কর্মসূচির কারণেই মানুষের মাঝে আপনার ত্রাণের যে প্রয়োজনীয়তা কিংবা চাহিদা ছিল সেটাও তো কিছুটা কমে গেছে। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলছেন, সারা দেশে দলের ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। ত্রাণ নিয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তার। মির্জা ফখরুল সাহেবদের অবস্থাটা হয়ে গেছে, তারা কোনো দায়িত্ব পালন করছে না বলেই তারা আর কারা দায়িত্ব পালন করছে এটি তারা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না। রাষ্ট্রের তরফ থেকে যে সাহায্য দেওয়া হচ্ছে দুস্থ মানুষদের জন্য, এ নিয়ে কেউ যদি কোনো দুর্নীতি করে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাকে প্রশাসনিকভাবেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, দলীয়ভাবেও তাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যত বিপজ্জনক পরিস্থিতি আসুক, আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দলের কেন্দ্রীয় নেতাদের। আওয়ামী লীগ তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে আটকে থাকা এসএসসি এইচএসসির পরীক্ষার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল। বৃহস্পতিবার সকাল 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু বণিক। সীমিত সংখ্যক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে নাকি অন্য পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে ওপরের শ্রেণীতে উন্নীত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী। করোনার প্রকোপ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে দফায় দফায়। সবশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে 31 জুলাই পর্যন্ত। এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এসএসসি এইচএসসি ও সমমানের পরীক্ষা। স্কুল কলেজ খোলার সম্ভাবনা ফিকে হওয়ায় সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষার পরিকল্পনাও ভেস্তে যেতে বসেছে। এ পরিস্থিতিতে অটোপাস নাকি মূল্যায়নের ভিত্তিতে ফলাফল হবে সে পরিকল্পনা করছে সরকার। তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হচ্ছে সে বিষয়ে সরকারের চূড়ান্ত মতামত জানা যাবে আগামীকাল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই রাষ্ট্রপতি। দলটির নেতারা মনে করেন, হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন দেশের 50 বছরের ইতিহাসে উন্নয়ন ও অগ্রযাত্রার কারণে এরশাদের আমলকে মনে রেখেছে দেশের কোটি মানুষ। হুসেইন মোহাম্মদ এরশাদ একদিকে তিনি সাবেক সেনা প্রধান, সেনা শাসক, অন্যদিকে রাজনৈতিক ব্যক্তি, বিরোধী দলের নেতা, কবিও ছিলেন তিনি। তবে ভোটের সময় বরাবর রূপ পাল্টালেও সরকার গড়ায় নিজেকে তিনি পরিণত করেছিলেন ট্রাম্প কার্ডে। 1982 সালে নির্বাচিত সরকারের অধীনে সেনা প্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্র ক্ষমতা দখল, সামরিক শাসন জারির মাধ্যমে শাসন করেন দেশ। টানা 9 বছর স্বৈর শাসন শেষে 90-এর গণ অভ্যুত্থানে বাধ্য হন পদত্যাগ করতে, কারাভোগও করতে হয় তাকে। তবে এত সব নেতিবাচক কর্মকাণ্ড ছাপিয়ে তৃণমূলে তিনি ছিলেন প্রচণ্ড জনপ্রিয়। জীবনে কোনো নির্বাচনই হারেননি তিনি। 2019 সালের 14 জুলাই ইন্তেকাল করেন এই দেশবরেণ্য রাজনৈতিক। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কাকরাইলে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করে জাতীয় পার্টি। এ সময় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের ইতিহাসে সেরা রাষ্ট্রপ্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। হুসেইন মোহাম্মদ এরশাদের এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা সরকারের কাছে দাবি করছি
একটা পরিবারে আমরা 4 জন যদি ধরি 8 কোটি লোক, এই 2 কোটি পরিবারকে আপনারা 10,000 টাকা করে ট্রান্সফার পেমেন্ট করুন। এ সময় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, লকডাউনে অনাহারে অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা বাড়ছে, তাই উন্নয়ন প্রকল্প বন্ধ করে হলেও আগে মানুষের খাবারের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মেগা প্রজেক্ট যদি আপনি বন্ধ করতে না পারেন, সেটা ছোটখাটো প্রজেক্টগুলো বন্ধ করুন। মানুষের জীবন আগে নাকি আগে প্রজেক্ট আমাদের উন্নয়ন? আমরা বাঁচলে পরে সেখানে আমাদের তখন আমরা দেখব উন্নয়ন। করোনার ভ্যাকসিন নিয়ে সরকার মানুষকে শুধুই আশ্বাস দিচ্ছে বলেও মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে শরিক জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া। ইসলামী দলটির অন্যতম শীর্ষ নেতা আল্লামা নূর হোসেন কাশেমির মৃত্যুতে বিএনপি সমবেদনা না জানানো, জোটের শরিক দলগুলোর যথাযথ মূল্যায়ন না করা এবং দেশব্যাপী উলামাদের ওপর জেল জুলুমের বিরুদ্ধে বিএনপির কার্যকর প্রতিবাদ না করাকে জোট ছাড়ার কারণ বলে উল্লেখ করেন দলটির মহাসচিব। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় আরও 210 জনের মৃত্যু, কোভিড রোগীকে ঠাসা রাজধানীর হাসপাতালগুলো, বিধিনিষেধ শিথিলে সংক্রমণ ও প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ফাইজারের টিকার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ, সিনোফার্মের টিকা পাওয়া যাবে আগের চেয়ে কম দামে, জানালেন অর্থমন্ত্রী। মধ্যরাতে শেষ হচ্ছে বিধিনিষেধ, প্রস্তুতি চলছে বাস কাউন্টার ও শপিং মলে। শিথিলের আগে পুরনো রূপে রাজধানী, কমেছে পুলিশের চেকপোস্ট। পশুর হাটের পাইকার আর ক্রেতাদের টার্গেট করে ভুয়া ডিবি সেজে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, 4 জনকে গ্রেফতার। কোরবানির পর 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।